ভয়ানক একটা দাবি করেছে জামাত, বুঝেও নাই যে এই দাবিতে কি হয়ে যাবে। গোপালগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর জেলায় যে সংসদীয় আসনগুলো আছে এগুলোতে আওয়ামী লীগ জিতে যেতে পারে। আওয়ামী লীগ বিএনপি উভয়েরই নিজস্ব শক্তিতে নির্বাচনে জয় হওয়ার কিন্তু সম্ভাবনা আছে। সংখ্যানুপাতিক নির্বাচন এটা হইতেছে ইন্ডিয়ান এজেন্ডা। তাহলে ইন্ডিয়া কেন এই সংখ্যানুপাতিক নির্বাচন প্রমোট করছে? এটার ইন্টারেস্টিং আলাপ। আসেন সে আলাপটা দেখি। ভারত বাংলাদেশে এখন দুইটা জিনিস চায়, ও তো তালুকদারি গেছে, এখন দুইটা জিনিস চায়। এক, বাংলাদেশ যেন স্থিতিশীল একটা শক্তিশালী সরকারি দল না থাকে। দুই, আওয়ামী লীগ যেন বাংলাদেশের রাজনীতিতে জায়গা কইরা নেয়। এই দুইটা উদ্দেশ্যই সফল করবে সংখ্যানুপাতিক নির্বাচনের ব্যবস্থা। বুঝছেন? এটা কিন্তু ভয়ানক একটা দাবি করেছে জামাত, বুঝেও নাই যে এই দাবিতে কি হয়ে যাবে। আসেন আমরা দেখি কিভাবে। আসেন প্রথম ইস্যুটা দেখি। ধরেন যে এই যে বিপ্লব হয়নি, এরকম একটা অবস্থায় নির্বাচন হইতেছে আর কি। হ্যাঁ, বিপ্লব হয়নি এটা ধরে নেন আর এইটা যে অবস্থা ছিল সেই অবস্থার মধ্যে আমরা একটা নির্বাচনের মধ্যে যাইতেছি। কিন্তু আওয়ামী লীগ বিএনপি উভয়েরই নিজস্ব শক্তিতে নির্বাচনে জয় হওয়ার কিন্তু সম্ভাবনা আছে। এমনকি মতাদর্শগতভাবে বা কৌশলগতভাবে উভয়ের দিকে যে ঝুঁকে থাকা দলগুলা এটার সাথে জোট গঠন না কইরাও কিন্তু এই দুই দলের জেতার সম্ভাবনা আছে। তার উপরে যদি তাদের মাঝে একটা দল জোট গঠন করে ফেলে এবং অন্যটা জোট গঠন না করে, তাহলে যেই দল জোট গঠন করবে সেই দলের জয়ের সম্ভাবনা বেশি। আরো স্পষ্টভাবে বলতে গেলে উদাহরণ দিই একটা, বিএনপি যদি এককভাবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে, জামাতও যদি একই কাজ করে এককভাবে, অন্যদিকে আওয়ামী লীগ যদি তার ছত্রছায়ায় থাকা জাপা এবং অন্যান্য সিপিবি টিপিবি সব দলগুলোর সাথে জোট গঠন করে, তাইলে আওয়ামী লীগের নেতৃত্বাধীন জোট বিএনপিকে পরাজিত করে দেবে, সম্ভাবনা বেশি, এবং সংসদে অধিকাংশ আসন আওয়ামী লীগের জোট নেবে। আবার উল্টা দিকে বিএনপি এবং জামাত যদি 2001 সালের নির্বাচনের মতো জোট গঠন করে ফেলে, তাহলে তাদের সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। আবার ধরেন যদি বিএনপি এবং আওয়ামী লীগ উভয় নিজ নিজ সমমনা দলের সাথে জোট গঠন করে, বিএনপিও জোট গঠন করলো, আওয়ামী লীগও জোট গঠন করলো, তাইলে বিএনপির নেতৃত্বাধীন জোটের আওয়ামী লীগ নেতৃত্বাধীন জোটকে হারায় দিতে পারে, অনেক সম্ভাবনা বেশি। কারণটা হইতেছে যে এই দুইটা জোটের যদি দ্বিমুখী প্রতিদ্বন্দ্বিতা হয়, তাহলে অ্যান্টি আওয়ামী লীগ ভোট বেশি, সে অ্যান্টি আওয়ামী লীগ ভোট পুরাটাই যাবে বিএনপি জোটের কাছে। সেই জন্য বিএনপি এরকম একটা অবস্থায় সবসময় সুবিধাজনক অবস্থায় থাকে। বিএনপির সাথে যদি সমমনা দলগুলো জোট বাঁধে, তাহলে পুরা অ্যান্টি আওয়ামী লীগ ভোটটা এই বিএনপি জোটের কাছে চলে যাবে। এইটা হইতেছে বাংলাদেশের নির্বাচনের ইতিহাসে সবচেয়ে অবাধ এবং সুষ্ঠু নির্বাচন বলে ব্যাপকভাবে প্রশংসিত এবং গৃহীত। সবাই মনে করে যে তিনটা নির্বাচন, এই তিনটা নির্বাচনের যদি অ্যানালাইসিস করেন, আমি যা বললাম এগুলো একদম টায়ে টায়ে মিলে যাবে। আরেকটা জিনিস, ইন্টারেস্টিং জিনিস এই তিনটা নির্বাচনে আমরা দেখতে পাই। কি দেখতে পাই? মজার জিনিস দেখতে পাই। এই তিনটা নির্বাচনে ভোটের প্রবণতা থেকে যেটা দেখা যায় সেটা হইতেছে যে সময়ের সাথে সাথে ভোটাররা ধীরে ধীরে দুইটা প্রধান জোটের চারপাশে নিজেদেরকে ঐক্যবদ্ধ করতেছে। 1991 সালে আওয়ামী লীগ এবং তার 8 দলীয় জোটের অংশীদার এবং বিএনপি এবং সম্মিলিত জোটের মোট ভোট ছিল 61%। যখন 96 সালে এই ভোটের পরিমাণ বৃদ্ধি পায় হইল 71%, এবং 2001 সালে তা দাঁড়াইল 81%। এটাই প্রমাণ করে যে বাংলাদেশের দুই দলীয় ব্যবস্থায় ধীরে ধীরে প্রতিষ্ঠিত হচ্ছে, যেমন বেশিরভাগ পরিপূর্ণ গণতন্ত্রে দেখা যায়। 91 সালে জামাত বিএনপি একসাথে 43% ভোট পাইছিল। তার মানে 43% ভোট পাইছে হচ্ছে জামাত বিএনপি, তারা চাইছে জামাত বিএনপি ক্ষমতায় আসুক, কিন্তু 57% মানুষ কিন্তু জামাত বিএনপিকে চায়নি, ম্যাক্সিমাম মানুষ জামাত বিএনপিকে চায়নি, তাই না? এই তো হিসাব। 1996 সালে পরিস্থিতি কিন্তু অন্যরকম হয়ে যায়। 96 সালে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি যৌথভাবে 54% ভোট পায়, এবং 2001 সালে 4 দলীয় জোট মোট 47% ভোট পায়। অবশেষে 2008 সালে আওয়ামী লীগ 55%-এরও বেশি ভোট নিশ্চিত করছিল। তো ধরেন এই প্রবণতা ভবিষ্যতে অব্যাহত থাকলো, তাহলে এই যে সংখ্যানুপাতিক নির্বাচন, এই নির্বাচনের পিছনে যে জাস্টিফিকেশন বা ন্যায্যতা, এটা কি বলা হয়? এর সাফাইটা কি? সাফাইটা হইতেছে যে বেশিরভাগ মানুষ যে দল সরকার গঠন করছে তারে ভোট দেয় নাই, তাই না? আপনি তো প্রথম 91 নির্বাচনে দেখলেন যে 43% মানুষ মাত্র ভোট দিছে, তার মানে 57% মানুষ ভোট দেয় নাই, চায় নাই এই দল সরকার গঠন করুক, তাই না? কম ভোট পেয়ে জিতে গেছে, সরকার গঠন করছে। 1991 আরেকটু বুঝাই বলি, 1991 বিএনপি 31% ভোট পায়, তার মানে 69% ভোটার বিএনপিকে চায় নাই, তাই না? মানে যেই পরিমাণ ভোটার বিএনপিকে চাইছে তার চাইতে বেশি ভোটার বিএনপিকে চায় নাই। এই অবস্থার সমাধান হিসেবে সংখ্যানুপাতিক নির্বাচনের ব্যবস্থা প্রস্তাব আসছে। কিন্তু আমরা 2008 সালে কি দেখলাম? যে 55%-এর বেশি ভোট পেয়ে আওয়ামী লীগ সরকার গঠন করলো, মানে ওভারওয়েলমিং মেজরিটি পাইল আওয়ামী লীগ।
বিশাল অঙ্কের মেজরিটি, বেশিরভাগ মানুষই আওয়ামী লীগ জোটকে নির্বাচনে ভোট দিল। যারা আওয়ামী লীগকে ভোট দেয়নি তারা কম সংখ্যায়, তাই না? তাইলে এই প্রেক্ষাপটে সংখ্যানুপাতিক নির্বাচন নিয়ে আমার আসলে উদ্বেগটা কি, বা আমাদের সবার উদ্বেগ কি হওয়া উচিত, আসেন সেটা নিয়ে আলাপ করি। আমার মতে ধরেন পরে এখন যদি আরো 2টা ইলেকশন হয়, তাহলে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে এই যে সিস্টেমটা এখন আছে, এই সিস্টেমে আওয়ামী লীগের সংখ্যাগরিষ্ঠতা অর্জন করা প্রায় অসম্ভব। তাদের কিন্তু 25%-এর মতো একটা ভোটের ব্যাংক আছে, যেটা তারা এখনো দখল করে আছে। সবচেয়ে খারাপ পরিস্থিতি বিবেচনায় 20% এবং সবচেয়ে ভালো পরিস্থিতি বিবেচনায় 30% ভোট পাইতে পারে। মানে 20 থেকে 30 এর মধ্যে কিন্তু আওয়ামী লীগের ভোট এইটা নড়াচড়া করবে। আরে ভাই 10% তো হিন্দুদের বেশিরভাগ ভোট তারা পাবে, তাই না? আমরা যাই বলি না কেন। এছাড়াও গোপালগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর জেলায় যে সংসদীয় আসনগুলো আছে, এগুলোতে আওয়ামী লীগ জিতে যেতে পারে। সুতরাং আগামী কয়েক মাসের মধ্যে যদি নির্বাচন হয়, আওয়ামী লীগ যদি তাতে অংশ নেয়, তাও তাদের আনুমানিক 25 থেকে 30টা আসনে জয়ের সম্ভাবনা আছে। কিন্তু যদি সংখ্যানুপাতিক হয়ে যায়, তাইলে তারা 75 থেকে 90টা আসন পেয়ে যাবে, ওই ভোট পেয়েও, 25% ভোট পেয়েও। আর যদি 18 থেকে 24 মাস পরে নির্বাচন হয়, তাহলে আওয়ামী লীগ তার দলকে পুনর্গঠন, পুনর্জীবিত করে প্রায় এমনিতেই এই এখনকার সিস্টেম থাকলে 50 থেকে 60টা আসনে জয়লাভ করে যাবে। কিন্তু যদি এই সংখ্যানুপাতিক হয়, তাইলে আর যদি 30% ভোট পায়, তাহলে 90টা আসন পেয়ে যাবে, আওয়ামী লীগ লিখে রাখতে পারেন। তাহলে জামাত এটা কি প্রস্তাব দিল? আওয়ামী লীগকে কি 90টা আসন পাওয়া দেওয়ার জন্য প্রস্তাব দিল জামাত? মানে আগে যারা দিছে সিপিবি, তারপরে কাদেরের জাতীয় পার্টি, তারপরে ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের, এতে আমি অত সিরিয়াসলি নেই নাই। কিন্তু জামাত তো একটা বড় দল, দ্বিতীয় প্রধান দল। সেই দল যদি সংখ্যানুপাতিক নির্বাচন চায়, আওয়ামী লীগ তো তাহলে চাইবেই, জামাতও চাইছে, সিপিবি চাইছে, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন চাইতে, মেজরিটি দলই যদি চায়, তাহলে তো আওয়ামী লীগকে 90টা সিট তারা দিচ্ছে। ইন্ডিয়াও এটা চাইবে এবং ইন্ডিয়া এটা দারুণভাবে সাপোর্ট করবে। আওয়ামী লীগ তো নিজে চাইবেই। এবার বুঝছেন তো, আগামী নির্বাচনে আওয়ামী লীগের সাথে জোট যদি না করে জাপা, তাহলে তো নিশ্চিন্ন হয়ে যাবে। সুতরাং সেই কারণেই জাতীয় পার্টিও এটারে সমর্থন করছে সংখ্যানুপাতিক নির্বাচনকে। এইবার আসেন দেখি যে কিভাবে এই সংখ্যানুপাতিক নির্বাচন ব্যবস্থা একটা দুর্বল সরকার তৈরি করে। আমাদের ঘরের কাছে একটা এক্সাম্পল আছে নেপালে। নেপালের এই সংখ্যানুপাতিক নির্বাচন ব্যবস্থা নেপালকে একেবারে ধ্বংস করে দিচ্ছে। নেপালের পলিটিক্যাল স্টেবিলিটি আসতেছে না। কিভাবে আসেন দেখি। নেপালে 2006 সালে রাজতন্ত্রের পতনের পর এই আলোচনাটা শুরু হয় এবং 1990 সালে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা হইলেও নেপালে নানা ধরনের দ্বন্দ্ব হয়েছে, আমরা এটা জানি। কোনো সরকারি স্থিতিশীলতা পায়নি। প্রায় প্রত্যেক বছরই প্রধানমন্ত্রী পরিবর্তন হইতে থাকে। আর এই সংখ্যানুপাতিক নির্বাচন হওয়ার পরে 9 বছরে 8 বার প্রধানমন্ত্রী বদল হয়েছে। কোনো কাজ করতে পারবে 9 বছরে যদি 8 বার প্রধানমন্ত্রী বদল হয়? ফলে দেখা যাচ্ছে নেপালের রাজনীতিতে স্থিতিশীলতা ফিরে আসেইনি, বরং সমস্যার সংকট আরো ঘনীভূত হয়েছে। আর কি হয় জানেন, এই সংখ্যানুপাতিক ব্যবস্থা এতই ঝুঁকিপূর্ণ যে নেপালে বিগত 2টা নির্বাচনে কোনো দলই একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। আবার 3-4টা দলের মধ্যে সমঝোতা ছাড়া কোনো সরকার গঠন সম্ভব হয় না। ছোট ছোট দলগুলো কি করে, এই কোয়ালিশনের সুযোগ নিয়ে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়গুলোর উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে, এগুলো নিয়ে নেয়। ফলে বড় দলগুলো এদের নানা যৌক্তিক অযৌক্তিক দাবি মেনে নিতে বাধ্য হয়, কারণ সরকার তো গঠন করতে হবে। গত নির্বাচনের পরে যে তৃতীয় সংখ্যাগরিষ্ঠ দলের নেতৃত্বে যে কোয়ালিশন তৈরি হয়েছিল, 1.5 বছরের মাথায় ভেঙে যায়। বর্তমানে যে দলটা কোয়ালিশন আছে, তারা ছিল দ্বিতীয় সংখ্যাগরিষ্ঠ দল এবং এটা সম্পূর্ণভাবে এই দলটা অন্যান্য দলের সমর্থনের উপর নির্ভরশীল। এই অস্থিতিশীলতা চলতেই থাকবে যদি না তারা এই সংখ্যানুপাতিক নির্বাচনের এই ফাঁদ থেকে বাইরে আসে। এবং নেপালেও এটা ইন্ডিয়া করাইছে। বাংলাদেশে এই অবস্থা হবে। প্রফেসর ইউনূসের সরকার তো তাও নিজে নিজে সিদ্ধান্ত নিয়ে কাজ করে, এইটাও করতে পারবে না ওই সরকার। আর শক্তিশালী সরকার না থাকলে কি সমস্যা হয় সেটা তো প্রফেসর ইউনূসের সরকারকে দেখে বোঝা যাচ্ছে। প্রফেসর ইউনূসের সরকার যতটুকু দুর্বল, তার চেয়ে দুর্বল সরকার হবে যদি সংখ্যানুপাতিক নির্বাচনের মাধ্যমে সরকার গঠিত হয় বাংলাদেশে। আরে ভাই, ইউরোপে ইনস্টিটিউট শক্তিশালী, আমাদের দেশে তো ইনস্টিটিউটই দাঁড়ায় নাই। ইনস্টিটিউট শক্তিশালী থাকলে তখন একটা সমঝোতার একটা স্পেস থাকে। যেখানে ইনস্টিটিউট শক্তিশালী থাকে না, সেখানে সমঝোতা হয় না। এই নেপালের মতো অবস্থা হবে। অযৌক্তিক দাবি নিয়ে আসবে এবং সরকারি দলকে বিপদে ফেলতে থাকবে এবং বিপদে ফেলে নানা জিনিস ব্যয় করে নেওয়ার চেষ্টা করবে সমর্থনের বদলে। তাহলে আমাদের কি করা উচিত? ফ্যাসিবাদ বিরোধী যে দল আছে, এই দলগুলো যদি ধরেন আগামী 3-4 মাস 6 মাসের মধ্যে নির্বাচন করে, অবাধ এবং সুষ্ঠু নির্বাচন করে, তাহলে এই দলগুলা প্রায় 280টার মতো আসন পাবে।
তো তারা কেন এই সংখ্যানুপাতিক সিস্টেমের পক্ষে দাঁড়াচ্ছে? কোনো কারণ তো নাই। আর সংখ্যানুপাতিক হইলে এরা সবাই মিলে 200টা আসন পাবে, নিজেরা 90টা আসন আওয়ামী লীগকে উপহার দিয়ে দিচ্ছে।